যে এই সংকটটার সমাধান কি হবে, মানে 30 দিন তো হয়ে গেছে সংসদে, তাই না? তাহলে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের যে রীতিটা, সেটি তো এক্সপায়ার হয়ে গেল কিনা, মানে সেই বিতর্কটা কি সামনে যেয়ে থাকবে, বা এনসিপি জামাত সেটিকে নিয়ে কতদূর এগিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন? যদি আপনি বলেছেন যে তারা আন্দোলনে এই মুহূর্তে আন্দোলন গড়ে তুলতে পারবে না, কিন্তু সংকট হিসেবে রাজনীতিতে তো থাকবেই নাকি? না, এটা 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 কোনো সংকট তৈরি করবে না, এটা কোনো সংকট তৈরি করবে না। আপনি পার্লামেন্ট থেকে তারা হয়তো ওয়াক আউট করবে, তারা এবার প্লাকার্ড নিয়ে গেছে, এরপর এবার হয়তো হ্যান্ড মাইক নিয়ে যাবে, কিন্তু বিএনপির যে রাজনৈতিক পজিশন অথবা তার যে রাজনৈতিক স্ট্রেঞ্জ যতটুকু আছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন, মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোকে আপনি যদি বাইপাস করে কেবলমাত্র আপনি সংবিধান, সংসদ, এই বিষয়গুলো নিয়ে করতে চান, হ্যাঁ আপনি করতে পারেন। আপনি পাবলিকের কাছে যদি যান, পাবলিক আপনাকে যদি ম্যান্ডেট দেয়, আপনি করবেন। বিএনপি সেটি নিয়ে যায়নি। বিএনপি তার ফ্যামিলি কার্ড নিয়ে গেছে, বিএনপি এটা করেছে, খাল কাটার কর্মসূচি নিয়ে গেছে, বিএনপি পাবলিকের সাপোর্ট নিয়েছে এবং খুব দ্রুততার সাথে সে কতগুলো কর্মসূচি বাস্তবায়ন করছে। বিএনপি এই সময়কালে নানা রকমের আকাশ কুকাশ করেছে তাদের নেতা কর্মীরা, সেই আকাশ কুকাশ এখনো বন্ধ হয়নি। আপনি চাইলে সেই জায়গাটা আপনি আটকে রাখতে পারবেন না। আপনি এই যে আপনার টেলিভিশনটা আপনি বিদেশ থেকে অপারেট করছেন, সেখানকার মানুষের, প্রবাসীদের অনেক সমস্যা আছে। আপনি যদি পার্লামেন্টকে প্রবাসীদের, এবার আপনি তাদেরকে ভোটাধিকার দিয়েছেন, তাদের ভোটাধিকার দিলেন পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে, কিন্তু তাদের সমস্যাগুলো নিয়ে যদি আপনি পার্লামেন্টে কথা না বলেন, ওয়াকআউট চলতে থাকে, তাহলে নিশ্চয়ই এই পার্লামেন্ট মানুষের অ্যাটেনশন ড্র করবে না, মানুষের আগ্রহের জায়গায় যাবে না। আর এনসিপি বিএনপির মধ্যে বিরোধটা কি আমরা জানি না, তারা একসাথে বৈঠকে বসেছে, কথা বলেছে, আমেরিকায় ঘুরতে গেছে, বাকি কাউকে নেয়নি, মনে আছে না? আর কেউকে নেয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন, অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, অনেকগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীরা মারা গেল, কিন্তু যখন ডক্টর ইউনূস বিদেশে গেলেন, মাত্র 3টা মাত্র দল। আমরা তো ভেবেছিলাম বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এই যে প্ল্যাটফর্মটা, সে অন্তত বলবে যে আমাদের বাইরে আরো 2টো দলকে আপনি নেন। ঢাকার মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর, সেটা যখন উদ্বোধন করতে যান ডক্টর ইউনূস, আর কাউকে ডাকেননি, মাত্র 3টি দল। তো বৈষম্য তো শুরু হয়েছে আমাদের এখানে। এই জায়গাগুলো তো উচিত ছিল না, সরকারের কাছে বলা যেত। সংস্কারের কথা বলছেন, সংস্কার কি শুধুমাত্র এই জায়গাটায়? আমাদের এখানে গতকালকেও বেশ কয়েকটা পত্রিকায় নিউজ হয়েছে, আমাদের এখানে পুলিশ সংস্কারের জন্য যে কমিশন হয়েছিল, সেই কমিশনের যে প্রস্তাবগুলো ছিল, সমস্ত প্রস্তাব ফেলে দিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। আমি ডক্টর ইউনূসের নামটা বারবার এই কারণে আসছি যে তিনি টিম লিডার। আমি এই কারণে সৈয়দা রিজওয়ানা হাসানের সরকার বলছি না। হয়তো কেউ কেউ বলবে যে আপনি কেবলমাত্র ওই সরকারের সমালোচনা করেন। হ্যাঁ, ফাউন্ডেশন তো ওই জায়গাটায়, পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল তো তাদের সরকারের ছিল। যাদের প্রভাব বিস্তার করার সুযোগ ছিল তারা কি প্রভাব বিস্তার করেছেন? যে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য আপনি যাকে দায়িত্ব দিয়েছিলেন, যে কমিটির, ইফতেখারুজ্জামান, সরকার যখন ওই প্রস্তাবগুলো সামনে নিয়ে এলো, তিনি আকাশ থেকে পড়লেন, বললেন যে আমরা এগুলো কিছুই দেইনি, এখানে আমরা যা দিয়েছিলাম সরকার সব ফেলে দিয়েছে। আপনি কেবলমাত্র পুলিশের পোশাক পরিবর্তন করলেন, আর কোনো কিছুই এর মধ্যে আনলেন না। দুর্নীতি দমন কমিশনের কোনো প্রস্তাবই আপনি শুনলেন না। তাহলে সংস্কারের যে জায়গাটা, যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা তো আপনি আগেই ভ্রূণই মেরে ফেলেছেন। এখন এসে আপনার যে প্রত্যাশা, এই প্রত্যাশা কতটুকু পূরণ হবে আমরা জানি না। তবে রাজনীতিতে কিছু কখনো কখনো কতগুলো উত্তেজনা তো আসবেই। আমার যেটা মনে হয়, আপনি যদি এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা যারা অংশগ্রহণ করেছে, আমাদের কোনো বড় নেতার সন্তানরা মারা যায়নি, আমাদের যারা এমপি মন্ত্রী হয়েছেন তাদের কারো স্বজন মারা যায়, মারা গেছে, তাদের অনেকেই আর কোনোদিন হয়তো ঢাকায়ও আসবেন না, তার স্বজন, সেই অ্যাবিলিটি তাদের নেই। সেই মানুষগুলোর যে চাওয়া পাওয়া, এটাকে যদি আমি আমার পোশাকের কারণে, আমার ভাষার কারণে, আমার শুদ্ধতার কারণে, তাদের এজেন্ডাগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনি গ্রামের কৃষকের ইস্যুগুলোকে যদি অ্যাড্রেস না করেন, আপনি প্রবাসী মধ্যপ্রাচ্যের দরিদ্র শ্রমিককে, তাকে যদি এইখানে স্পেস না দেন, আপনি পার্লামেন্টে বসে যত ধরনের আলাপ আলোচনা করেন না কেন, এটা সাস্টেনেবল হবে না, মানুষের আকর্ষণ থাকবে না, মানুষের অংশগ্রহণ থাকবে। জি, বলেছেন কতগুলো প্রশ্ন আসলে করা যেতে পারে। ফরিদুল হক, যে ওই কথাটা বলতে চাই, আপনার মতামত যে আসলে আপনারা যতটা
সংস্কারের কথা বলছেন, ততটা সংস্কার হয়নি বিভিন্ন ক্ষেত্রে, বরং সেটি কোনো ফল জনজীবনে পায়নি বা পাচ্ছে না ডক্টর ইউনূসের আমলে যে কোনো সুফল আর সেই অর্থে। কিন্তু আপনার সাংবিধানিক নানা রকম বিষয়গুলো নিয়ে গণভোট, আপনার রাষ্ট্রপতির ভাষণ শুনবেন কিনা, রাষ্ট্রপতির অভিশংসন হবে কিনা, এগুলো নিয়ে যতটা আপনার সোচ্চার, জনজীবনের যে যাপিত জীবনের সংকটগুলো নিয়ে কিন্তু আপনাদের খুব বেশি কথা বলতে দেখা যাচ্ছে না। মানে এটি প্রশ্ন তুললেন শরীফুজ্জামান শরীফ। আমারও এই প্রশ্নটাও ছিল, ফলে শরীফ বলেছেন বলেই আপনাকে বলছি যে আপনারা আসলে আসলে কি তাই যে আপনারা কেন এই বিষয়গুলো অ্যাড্রেস করছেন না? মানে আপনারা খুব সিম্পল, এটার খুব সিম্পল উত্তর আছে, খুব সিম্পল উত্তর। আমাদের এই ভূখণ্ডে ওই অর্থে প্রথম ধরেন মনে করেন যে কি বলে যে উন্নয়নের বরপুত্র বলা হয়তো আইয়ুব খানকে। আইয়ুব খানকে আমরা গণ অভ্যুত্থান করে তাড়াইছি। আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান কিন্তু ঢাকায় হয়েছে, করাচিতে কিংবা ইসলামাবাদে হয়নি। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে উন্নয়নের জন্য মহারানী বানানো হয়েছিল শেখ হাসিনাকে, তাকেও কিন্তু গণ অভ্যুত্থান করে হটানো হয়েছে। তো উন্নয়নের নামে যা যা কিছু করা হয়, যদি আপনার একটা অপশাসন দুঃশাসন করার মতো একটা ব্যবস্থা থাকে, একটা গণতান্ত্রিক কাঠামো যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত করতে না পারবেন, যত উন্নয়নের কথা বলা হবে ওটা শেষ পর্যন্ত গিয়ে দলীয় লোকের পকেট ভরবে। ওই যে দেখছেন না আজকে বলছে যে ফ্যামিলি কার্ড যারা বিএনপিতে ভোট দিচ্ছে শুধুমাত্র তারা পাবে, কিংবা এই মিটিং এ যারা আসছিল শুধুমাত্র তারা পাবে, এর বাইরে কেউ পাবে না ফ্যামিলি কার্ড। এই কথাগুলো তো বলা হয়েছে না? তার মানে হচ্ছে যে আমাদের মূল জায়গাটা হচ্ছে আপনি গোড়াটা যদি ঠিক না করেন, আপনি যে গোড়া ঠিক না করলে ফল আপনার খারাপ হবে। আমাদের মূল জায়গাটা হচ্ছে যে এই শাসন কাঠামো। আমরা একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের এখানে একটা ওই মাঝখান থেকে রাজনীতিটা বের করে দিছে, বের করে দিয়ে নতুন বন্দোবস্ত বলে বারবার আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, তোমরা তো নতুন না। আরে ভাই আমরা কি নতুন আসছি নাকি? এই দুনিয়াটা কি নতুন? আমরা কি গতকালকে আকাশ থেকে পড়ছি যে আমরা সবকিছু নতুন করে ফেলবো? আমরা বলছি একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে। বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ আলাদা হতে হবে, প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে হবে। এই যে আপনি খেয়াল করেন গভর্নরকে একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, এটা দেওয়ার মধ্য দিয়ে এখন আর কিন্তু কোনো প্রশ্ন নাই। ডিসি, আপনার ধরেন সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, এরপরে উপজেলা দেওয়া হবে, পৌরসভা দেওয়া হবে, দুদকের কমিশনারকে সরানো হয়েছে। মানে প্রথমে এমন একটা ধাক্কা দিছে আপনাকে, বাকি সবগুলো কিন্তু খুব ছোট মনে হয়েছে। মানে আহসান মনসুরকে যেভাবে সরানো হয়েছে, এটার পর আপনি খেয়াল করে দেখেন কোনো জিনিসই আপনার কাছে আর অত বড় মনে হচ্ছে না। মানে এটা সেই পুরনো কাঠামো। পুরনো কাঠামোটা রেখে কখনো আপনি ভালো ফলাফল পাবেন না। এইটা আমরা অন্তত 100 বছর ধরে এখানে দেখছি। আমাদের মূল লড়াইটা হচ্ছে গিয়া ওই কাঠামোটা পরিবর্তন করা। এর বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক এখানে ভালো কাজ হতে বাধ্য। আর কাঠামো ঠিক রেখে আমি আপনাকে বলছি, আমি আপনাকে আজকে বললাম, আপনি এটা রেকর্ড রাখেন, এটা লাইভ হচ্ছে। আপনি 1 বছর যেতে দেন, 2 বছর যেতে দেন, আওয়ামী লীগের থেকে খারাপ রেজাল্ট এখানে আসবে। এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে যে এইগুলো টাকা কোত্থেকে আসবে, টাকা কে দিবে? এটা পাবলিকের টাকা, পে কমিশন আটকানো হয়েছে, ওইখান থেকে এটা কাটছাট করা হচ্ছে, এটা কন্টিনিউ করতে পারবে না। এই যে খাল খননের মতো প্রজেক্ট নিয়েছে, খাল খননের এই প্রজেক্ট 40 বছর আগে জিয়াউর রহমান যেই ফর্মুলায় করতে চাইছিলেন, এবং অ্যাজ ইফ ওটাকে রিপ্লে করা হচ্ছে। ভাই এখন তো আপনার কোদালের যুগ না, এখন এক্সকাভেটর আইছে। 40 বছর আগে এটা ছিল না। তাহলে আপনি এখন কেন এক্সকাভেটর নিয়ে নামেন না? আপনি 10 দিনের কাজকে কেন টাইনা 300 দিনে নিতেছেন? এটার মানে কি? আবার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে, মানে তাদের দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হবে। এগুলো সব গিমিক, গিমিক করে রাষ্ট্র চলে না। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, গণ অভ্যুত্থান কি হয়েছিল? শুধুমাত্র আমরা একটা নির্বাচন চাই, বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে, তাহলে তো 7ই জানুয়ারিতে জনগণ নামতো। জনগণ কেন 7ই জানুয়ারিতে নামে নাই? কেন জনগণ ঠিক 6 মাস পরে জুলাইতে নামছে? কারণ হচ্ছে জনগণ শুধু নির্বাচন চায়নি, নির্বাচন অবশ্যই চেয়েছে, সে একটা কাঠামোগত পরিবর্তন চেয়েছে, যেটাকে আমরা রাষ্ট্র সংস্কার বলি। শুধু সংস্কার বললে হবে না, সেটা আমরা রাষ্ট্র সংস্কার বলি। সেই সংস্কারের আকাঙ্ক্ষাকে আপনি পদদলিত করে আপনি পুরনো কাঠামোর মধ্য দিয়ে আপনি কোনোভাবেই এখানে একটা বেটার রেজাল্ট দিতে পারবেন না। এটা সম্ভব না, কারণ এটা অলরেডি অনেকবার প্রুভড হয়েছে। এবং আপনি দেখেন কাদেরকে আজকে ধরেন ভিসি বানানো হচ্ছে, কাকে বলছে না, দলীয় লোকদেরকেই তো ভিসি দেওয়া হবে। হ্যাঁ, মানে অ্যাজ ইফ ধরেন মানে তার অন্য কোনো যোগ্য, মানে এইটা মানে প্রথমবারের মতো ঘটলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। এই ঘটনা এর আগে ঘটছে কিনা আমার জানা নাই। শরীফ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, উনি ভালো বলতে পারবেন, আমি এটা বলতে পারবো না। কিংবা আপনিও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, মানে আমার কাছে এটা খুবই ইয়ে লাগছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হলো কাকে? যে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য, সে নিজে একজন ঋণ খেলাপি এবং সে অর্থনীতিবিদ পর্যন্ত না, এরকম একটা মানুষকে দেওয়া হয়েছে। এই যে পুরনো, এই কেন? কারণ সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে আছে। আমরা বলছি সকল ক্ষমতা প্রধানমন্ত্রী যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষও হন, পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ হন,
তার কাছে সকল ক্ষমতা দেওয়া যাবে না। দ্যাট ইজ দ্য বেসিক রুলস অফ ডেমোক্রেসি। এই জায়গাটা আমরা বলছি, আমাদের মূল লড়াইটা একটা গণতান্ত্রিক কাঠামোর জন্য। আপনি গণতান্ত্রিক কাঠামো করেন, তারপরে অটোমেটিক আপনি এই উন্নয়নের সুফল মানুষ পাবেন। গণতান্ত্রিক কাঠামো না করে আপনি যাই করেন, ভাই চীন রাশিয়ার উদাহরণ দিয়ে তো বাংলাদেশ চলবে না, আপনাকে এটা বুঝতে হবে। আপনি পৃথিবী থেকে আলাদা হয়ে থাকতে পারবেন না। আপনাকে এই জায়গায় এটা আপনি হবে না যে একটা দল এসে সবাইকে একদিকে করে একটা কর্তৃত্ববাদী শাসন দিয়ে পরে উন্নয়ন চালাবে। এটা তো আপনি বাকশাল ফেল করছে, এটা হবে না। এখানে আপনাকে ডেমোক্রেটিক কাঠামো যেতে হবে। কিন্তু আপনি খেয়াল করেন ওই কাঠামোটা এখনো বহাল। আজকে প্রধানমন্ত্রীর কাছে যেহেতু 2/3 মেজরিটি আছে, উনি চাইলে কিন্তু একটা বাকশাল বানাইতে পারবেন। খেয়াল করেন কাঠামোটা ওইখানে রয়ে গেছে। এইটা দেওয়া যাবে না, এটা রাখা যাবে না। এটা হচ্ছে আমাদের মেজর ফাইল। এরপরে বাকি যে জায়গাগুলো আছে, যেমন দুর্নীতি দমন কমিশনের কথা বলেছেন কিংবা পুলিশ কমিশনের কথা বলেছেন, প্রশ্ন হচ্ছে আপনার ওইখানে অবস্থানগুলো দেখতে হবে, কে কি অবস্থান নিয়েছিল সেই জায়গায় আপনাকে যাইতে হবে। প্রত্যেকটা জায়গাতে আমরা জনগণের পক্ষে, মানুষের পক্ষে অবস্থান নিয়েছি। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, আমার যতটুকু মনে আছে, কমিশনের রিপোর্ট কিন্তু ফাইনাল না। কমিশনগুলো নিজেদের মতো করে বিশেষজ্ঞ মতামত দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনগুলো কথা বলেছে, সরকার কথা বলেছে, বিভিন্ন স্টেক হোল্ডার মানে সেক্টরের যারা, ধরেন পুলিশের ক্ষেত্রে, পুলিশ কিংবা নিরাপত্তা এই ধরনের বিষয়ে যারা বোঝে, তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। অন্যান্য সেক্টরের ক্ষেত্রে যেমন শ্রম সংস্কার কমিশন করা হয়েছে, নারী সংস্কার কমিশন, অনেকগুলো কমিশন করা হয়েছে। এইগুলোর একটা জিস্ট খেয়াল করেন। ডক্টর ইউনূস কিন্তু একবার, আমি কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ নিচ্ছি না, উনি খুবই ব্যর্থভাবে সরকার পরিচালনা করেছেন। কিন্তু আপনি যদি ঢালাও ভাবে অভিযোগ করেন, তাহলে অন্য যারা দায়ী তাদের অভিযোগগুলোকে দায় মুক্তি দেওয়া হয়। ডক্টর ইউনূস বারবার বলেছেন সরকার পরিচালনা ব্যর্থ হয়েছে, কিন্তু আপনারাই ডক্টর ইউনূসের নিয়োগকর্তা ছিলেন। না না না, আমরা নিয়োগকর্তা একা না। আপনি কি মনে করেন যে বিএনপি না চাইলে সরকার টিকে থাকতে পারতো? আপনার কাছে কি তাই মনে হয়? আপনি জাস্ট নিজের কাছে নিজে প্রশ্ন করেন। কিন্তু আপনাদের কথাই বলেছেন নিয়োগকর্তা হিসেবে। না না, ডক্টর ইউনূস এটা বললে, আমরা এটা প্রস্তাব করেছি, আমাদের ছাত্র নেতারা এটা প্রস্তাব করেছেন। আপনি তখন অন্য কোনো বেটার ফর্ম, তোনারা তো ডক্টর ইউনূসকে প্রস্তাব করার আগে তারেক রহমানকে প্রস্তাব করেছিলেন, আচ্ছা আমরা জাতীয় সরকার করি। ওনারা তো এটা করেননি। ওনারা তো ক্যান্টনমেন্টে গেছেন এবং বঙ্গভবনে গিয়ে ধরেন অন্তর্বর্তী সরকারের ফর্মুলা এনেছেন। ওই ফর্মুলা আনার পরে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব এসেছে। কারণ তখন আপনি কি মনে করেন যে তখন যদি তারেক রহমান ডক্টর ইউনূস না নিজের নামই প্রস্তাব করতেন, বাংলাদেশের জনগণ এটা মানতো 5ই আগস্ট রাতে? আপনাকে এটা পরিস্থিতি বুঝতে হবে। এটা বলে যে ধরেন সবটা দায়ভার আরেকজনের কাঁধে এটা দিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু এটা দিলে সমস্যার সমাধান হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা বাংলাদেশকে রিয়েলি গঠন করতে চাই। আপনাকে ধন্যবাদ।